এনসিপির কর্মসূচিকে ঘিরে বুধবার রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ। তার জেরে শহর জুড়ে জারি রয়েছে ২২ ঘন্টার কারফিউ। শহর জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বুধবার গোপালগঞ্জে এনসিপির মার্চ টু গোপালগঞ্জে হামলা, গাড়ি ভাঙচুর ও আগুনের ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় পুরো শহর। এর প্রতিবাদে রাতে খুলনায় সংবাদ সম্মেলনে হামলাকারীদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটামও দেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। এরই অংশ হিসেবে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণাও আসে। বুধবার বিকাল ৩:৩০টার দিকে গোপালগঞ্জে সভার শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালায় বলে অভিযোগ করেছেন এনসিপির নেতারা। এদিকে গোপালগঞ্জ হাসপাতালের তত্ত্বাবধায়ক ৪ জন নিহতের বিষয়টি নিশ্চিত করলেও প্রশাসনের আর কোনো পক্ষ থেকে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। গতকাল এনসিপির সমাবেশকে কেন্দ্র করে হামলার ঘটনায় গোপালগঞ্জে আজ সন্ধ্যা পর্যন্ত চলছে কারফিউ। সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আমরা জানছিলাম যে গোপালগঞ্জে আজ সকালেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এখন সবশেষ কি চিত্র দেখছেন সেখানকার, জানাবেন। সামিয়া, থমথমে বিরাজ সেটা কিন্তু গতকাল রাত থেকে আমরা দেখতে পেরেছি। পাশাপাশি যদি আমি একটু বলতে চাই আপনাদের কাছে বা দর্শকদের উদ্দেশ্যে যদি একটু দেখাতে চাই যে গোপালগঞ্জ শহরে যে কারফিউর যে চলমান পরিস্থিতি, সেটা কিন্তু কিছুটা বেলা গড়ার সঙ্গে সঙ্গে এই কারফিউ পরিস্থিতিটাও কিন্তু স্বাভাবিকের দিকে যাচ্ছে। কারণ এই জন্যই বলা যে শহরের আমরা ১ ঘন্টা আগেও দেখেছি সাধারণ মানুষের আনাগোনা কিন্তু খুব একটা ছিল না সকাল দিকে, তবে বেলা গড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সাধারণ মানুষের আনাগোনা বেড়েছে। পাশাপাশি দোকানপাটের শুধুমাত্র আমরা একটি জিনিস খেয়াল করেছি, সেটা হচ্ছে যে দোকানপাট কিন্তু সব কিছুই বন্ধ রয়েছে। আর পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতি আনাগোনা কিছুটা বাড়তে শুরু করেছে। প্রত্যেকটা মানুষই বলতে গেলে গতকালকের যে সংঘর্ষ চলমান ছিল, সেই সংঘর্ষের ঘটনার জেরে কিন্তু সবাই আতঙ্কে রয়েছে এখন পর্যন্ত। আর আমরা সকাল থেকে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর ২-১টি গাড়ির টহল দেখেছি আমরা। শুধুমাত্র যে পুলিশ তা কিন্তু নয়, বিজিবি, সেনাবাহিনী সবই আসলে মোতায়েন করা হয়েছে। একমাত্র এই কারফিউটা দেওয়ার মানেটাই হচ্ছে গতকালের সংঘর্ষ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য, স্বাভাবিক রাখার জন্য আসলে এই কারফিউটা দেওয়া হয়েছে। এই কারফিউর মাধ্যমে যেটা আমরা দেখতে পেরেছিলাম যে শহরে আনাচে কানাচে বা অলি গলি যেখানেই যাকে যেভাবেই পাচ্ছি ছিল তাদেরকেই জিজ্ঞাসাবাদ করেছে, এমনকি সেই জিজ্ঞাসাবাদে যদি সন্দেহ মনে হচ্ছে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি। এখন বর্তমান যে পরিস্থিতি সেটা হচ্ছে যে এই লঞ্চঘাট বলে এই যে সড়কটি আমি দেখাচ্ছি, সেই লঞ্চঘাটের সড়কটি পুরোটাই কিন্তু একেবারেই দেখতে পাচ্ছেন যে একটা পাশ ছেড়ে দেওয়া হয়েছে যাতে যান চলাচল স্বাভাবিক থাকে সেটার জন্য। এমনকি এই আর পাশ প্রায় বলা যায় যে ৮০% সড়কের যে ৮০% সেই ৮০% জুড়েই জায়গা জুড়েই কিন্তু আপনার বাঁশ ফেলে রাখা হয়েছে, এমনকি সাইনবোর্ডগুলো রাখা হয়েছে, ইটগুলো এখনো পড়ে আছে। সেগুলো যে অপসারণ করার যে ব্যবস্থাপনা, সিটি কর্পোরেশনের যে উদ্যোগ, সেই উদ্যোগ কিন্তু আমরা এখন পর্যন্ত দেখিনি। আসলে কবে নাগাদ এই সড়ক স্বাভাবিক হবে, যান চলাচল স্বাভাবিক হবে, সাধারণ মানুষের জনজীবন একেবারে শতভাগ স্বাভাবিক হবে, সেটা এখন দেখার অপেক্ষা। যেহেতু কারফিউ আজকে ৬টা পর্যন্ত, তাই এই শতভাগ স্বাভাবিক হওয়া সম্ভব নয়। কারফিউ পরবর্তীতে হয়তোবা এই গোপালগঞ্জের জনজীবন, স্থবির জনজীবন, সেটা কিন্তু স্বাভাবিক হবে বলে অনেকেই বলছেন। এমনকি ছোট্ট ছোট্ট যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো খোলা আছে শুধুমাত্র, তাছাড়া অন্য কোনো দোকান খোলা নেই। যেহেতু আজকে বৃহস্পতিবার কর্মদিবস, সেক্ষেত্রে যারা অফিস গামী তারাই আসলে ঘর থেকে বের হয়েছেন। আমরা এখান থেকেই আসলে ছিল সবশেষ। সামিয়া। আরিফ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। গোপালগঞ্জে হামলার ঘটনায় ২২ ঘন্টার কারফিউ চলছে। সেখানকার সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, আমরা আমাদের সহকর্মী আরিফুল ইসলামের মাধ্যমে সেখানকার পরিস্থিতি জানতে চাই সেখানে নিরাপত্তা পরিস্থিতির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। যে গতকাল যে উত্তপ্ত গোপালগঞ্জ এখন বলা যায় অনেকটাই শান্ত এবং এখানটায় একটা শুনশান নিরাপত্তা বিরাজ করছে। বিশেষ করে এই নিরাপত্তা কারফিউকে কেন্দ্র করে, এবং দেখেছি শুধুমাত্র যে নিরাপত্তা যে বলা সে নিরাপত্তা বলায় তৈরি করেছে প্রশাসনের পক্ষ থেকে, এবং এখানটায় বিভিন্ন স্থানে যে
আর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারা কিন্তু দায়িত্ব পালন করছে, যার কারণে যে এখানটায় শুনশান নিরাপত্তার মাধ্যমে শুধুমাত্র যে প্রয়োজনে যারা আছে শুধুমাত্র তারাই বের হচ্ছেন। আর এই কারফিউর আওতা মুক্ত যেগুলো আছে জরুরি সেবা এবং বলা যায় যে পচনশীল দ্রব্য এবং অতি প্রয়োজন যারা সে তারাই বের হচ্ছেন। এবং এখানটায় যে আস্ত পরীক্ষা সে পরীক্ষা কিন্তু এই কারফিউর জন্য যেমন বন্ধ রয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখা হয়েছে, যার কারণে যে এখানটার যে শুধুমাত্র প্রয়োজনে বেরোচ্ছে মানুষ। এবং এখানটায় একটা বিষয় দেখেছি যেটা হচ্ছে যে স্থানীয়দের মাঝে একটা আতঙ্ক বিরাজ করছে, বিশেষ করে গতকালকে যে ঘটনা, এই ঘটনায় যে মামলা এবং মামলায় যে গ্রেপ্তার, সেই গ্রেপ্তার আতঙ্কে কিন্তু স্থানীয় মাঝে বিরাজ করছে এবং তারা আতঙ্কিত অবস্থায় আছে। অনেকেই শুনেছি যে তারা বাসভবনে বা নিজ বাসস্থানে রাতে যাপন করছে না, যার কারণে যে নারী যারা পুরুষ তারা অন্যত্র অবস্থান করছে, যার কারণে একটা আতঙ্ক কিন্তু কাজ করছে স্থানীয় মাঝে। এই আতঙ্ক শুধুমাত্র যে গ্রেপ্তার বা হয়রানি হওয়ার আতঙ্ক। এবং এখানটায় যে অবস্থায় রয়েছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে তারা কিন্তু সেই যে নিরাপত্তা যে বলা হয়, বিশেষ করে কারফিউ বাস্তবায়নের যে পদক্ষেপ, সেই পদক্ষেপ কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হচ্ছে। এবং এইটা যে যারা আসছে তাদের কিন্তু বিভিন্ন স্থানে তাদেরকে জবাবদিহির আওতায় আনা হচ্ছে যে কী জন্য বের হয়েছেন বা কেন কারফিউর মধ্যে। কিন্তু তবে যে অতি জরুরি যে সেবাগুলো, সেই জরুরি সেবা কার্যক্রম কিন্তু এই কারফিউর কারণে অনেকটাই শিথিল রয়েছেন। এবং মানুষ কিন্তু দেখেছে এরপরেও কারফিউর মধ্যেও কিন্তু অনেকেই বের হয়েছে। এবং সেই যে হাইওয়েতে রয়েছে এখানটাই যে ট্রাক এবং বাসের যে চলাচল, দূরপাল্লার বাস, সেগুলো চলাচল অনেকটাই কম পরিসরে তবে চলছে। এবং এখানটায় যে বিভিন্ন স্থানগুলিতে রয়েছে সেখানটায় কিন্তু যে কারফিউ বাস্তবায়নের যে দায়িত্ব যারা রয়েছেন নিয়োজিত রয়েছেন এবং যারা বের হচ্ছে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে। এটাই ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল ইসলাম, ধন্যবাদ আপনাকে। গোপালগঞ্জের সবশেষ পরিস্থিতি জানলাম আপনার মাধ্যমে। আজ গোপালগঞ্জে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার দুপুরে এনসিপির পদযাত্রাকে ঘিরে সহিংসতার ঘটনায় কেবল ওই জেলার পরীক্ষা স্থগিত করা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। সকালে ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল। সময়সূচি অনুযায়ী বিকেলেও একাধিক বিষয়ের পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। গোপালগঞ্জে জাতীয় নাগরিক কমিটির সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষ, প্রাণহানির ঘটনার পর জেলাটিতে বুধবার রাত ৮টা থেকে কারফিউ জারি করা হয়। সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে। গোপালগঞ্জের ঘটনা নিয়ে ফেসবুকে ট্রোল করায় প্রত্যাহার করা হয়েছে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোশফেকুর রহমানকে। বুধবার সন্ধ্যায় ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে দেয়া একটি পোস্টে মোশফেকুর রহমান লেখেন, ট্যাঙ্কির এসি খুব আরামদায়ক শুনেছি। এর পরপরই দিনাজপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা। রাত ৮টার দিকে সংগঠনের নেতারা প্রধান ফটকে অবস্থান নেন। আন্দোলনকারীদের অভিযোগ, এ পোস্টের মাধ্যমে গোপালগঞ্জের ঘটনায় আহত নেতাকর্মীদের ব্যঙ্গ করা হয়েছে। জুলাই পদযাত্রার ১৭তম দিনে ফরিদপুরে যাবে এনসিপি নেতারা। এই বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবুল হক পিকুল। পিকুল, ফরিদপুরে এনসিপির সমাবেশকে ঘিরে নিরাপত্তা প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। মাধ্যমে জানাতে চাই যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সারা দেশব্যাপী কর্মসূচির আওতায় আজ কিন্তু সকালে ফরিদপুরের পদযাত্রা হওয়ার কথা ছিল, কিন্তু গোপালগঞ্জের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, এই ঘটনার কারণে তারা শিডিউল একটু পরিবর্তন করছে। তারা 11টার সময় সার্কিট হাউসে আসবেন, 12টার সময় আমি যেখানে দাঁড়িয়েছি ফরিদপুর জনতা ব্যাংকের মোড়ে, এখানে তারা সমাবেশ করবেন। সমাবেশ শেষে তারা তাদের দলীয় কার্যক্রম, দলীয় অফিস উদ্বোধন শেষে তারা রাজবাড়ির দিকে রওনা হবেন। তো আমার সাথে এই সঙ্গে আছেন ফরিদপুরের এনসিপির যুগ্ম সম্পাদক এস এম জাহিদ। আমি তার কাছে জানতে চাইবো যে তাদের কর্মসূচিগুলি কি কি। আজ 17 জুলাই আপনারা জানেন যে গোপালগঞ্জে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপরে হামলা হয়েছে এবং সেখানে প্রোগ্রামের ব্যাঘাত ঘটিয়েছে। আমাদের নেতারা এখন আমাদের যে জন্য ফরিদপুরে একটু লেট হয়েছে, তাদের রাতে থাকার কথা ছিল, তারা এখন ফরিদপুরে আসবেন 11টার মধ্যে সার্কিট হাউসে পদযাত্রা হয়ে আমাদের এই মঞ্চের স্থানে আসবেন। 12টার সময় মঞ্চে তারা বক্তব্য রাখবেন এবং আমাদের এই কর্মসূচির পরে আমাদের পার্টি অফিস উদ্বোধন করবেন। আর ফরিদপুরের শান্তি শৃঙ্খলা বাহিনী এবং
স্থানীয় জনগণ এবং বিভিন্ন রাজনৈতিক দল আপনি শুনছিলাম যুগ্ম সম্পাদক SM জাহিদের কাছে। এছাড়া ফরিদপুরের কিন্তু পুলিশ প্রশাসনের থেকে একেবারে কঠোর নিরাপত্তা দেওয়া হয়েছে। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তো আশা করছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটা শান্তিপূর্ণভাবে এই সমাবেশ হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ ফরিদপুর সংবাদ। পিকুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বগুড়ায় বাড়িতে ঢুকে প্রেমিকার দাদি ও ভাবিকে ছুরিকাঘাতে হত্যা করেছে সৈকত নামে এক যুবক। ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন প্রেমিকাও। বুধবার রাত 8:30টার দিকে জেলা সদরের হরিগাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। ছুরিকাঘাতে গুরুতর আহত ভুক্তভোগীকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, সৈকত নামে কলেজ পড়ুয়া যুবক SSC উত্তীর্ণ বন্যাকে বেশ কিছুদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল, কিন্তু বারবার প্রত্যাখ্যাত হয়ে গতকাল সৈকত বন্যাদের বাড়িতে গিয়ে এলোপাথারি ছুরিকাঘাত করে। এতে বন্যা, ভাবি হাবিবা ইয়াসমিন ও দাদি লাইলি বেওয়া গুরুতর আহত হন। তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হাবিবা ও লাইলি বেওয়াকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত সৈকতকে আটকে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ। মেয়েকে সে পছন্দ করতো, ওই মেয়ে রাজি হয় নাই। ফ্যামিলি যখন বললো যে ফ্যামিলি, তখন এটা মানতে চায় না বিষয়টা। এই রাগ থেকেই সে একটা অভিমান করেই তার বাড়িতে গিয়ে এই ঘটনাটা ঘটায়। জুলাই গণঅভ্যুত্থানের গতিপথ বদলে দেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের তীব্র প্রতিরোধে পাল্টে যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোড়। পাবলিক বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ হয়ে গেলে আন্দোলনের হাল ধরেন তারাই। বহু প্রাণের বিনিময়ে রচিত হয় এক নতুন ইতিহাস। কিন্তু সেই লড়াকুদের কণ্ঠে আজ হতাশা আর আক্ষেপ। অভিযোগ, অভ্যুত্থান পরবর্তী সময়ে মূল্যায়ন হয়নি তাদের। কোটা সংস্কার আন্দোলন দিয়ে যার শুরু, পরিণতি পায় জুলাই অভ্যুত্থানে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া এই আন্দোলন ছড়িয়ে পড়ে গোটা দেশে। আন্দোলন রুখতে 17 জুলাই বন্ধ করে দেওয়া হয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। সে সময় বারুদের মতো জ্বলে ওঠেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দিনরাত সড়ক অবস্থান নিয়ে গতিশীল রাখেন আন্দোলন। আন্দোলনের শেষ দিকে 31 জুলাই মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে অংশ নিতে হাইকোর্ট এলাকায় অবস্থান নেন শিক্ষার্থীরা। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির এক শিক্ষার্থীকে তুলে নিতে চায় পুলিশ। পিজন ভ্যানের সামনে ঢাল হয়ে একাই দাঁড়িয়ে পড়েন একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জাহান। নুসরাতের সেই প্রতিবাদী মুহূর্ত হয়ে ওঠে পুরো অভ্যুত্থানের প্রতীক। যদি ভয় পেতাম তাহলে হয়তো রাস্তায় নামতাম না, কারণ আমরা তো ওই সময় মৃত্যুকে আলিঙ্গন করেই রাস্তায় নেমেছিলাম। এবং ওই সময় তারা তো আমাদেরকে ভয় দেখানোর জন্যই মূলত এই সকল হত্যাকাণ্ড বলেন, গ্রেফতার বলেন চালাচ্ছিল। তো আমি চেষ্টা করেছি যে আমার জায়গা থেকে যে তাদেরকে এটা বোঝানোর জন্য, আপনারা যতই আমাদের উপর নির্মমতা দেখান না কেন, হত্যাকাণ্ড চালান না কেন, আমি আপনাদেরকে ভয় পাই না। মূল সড়ক থেকে অলিগলি ছিল পদে পদে বাধা আর গ্রেপ্তারের ভয়, ছিল আইন শৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার আতঙ্ক। তবে কিছুতেই পিছু হটেননি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গুলির সামনে বুক পেতে ছিলেন প্রতিবাদে অনড়। প্রতিরোধ গড়ে তোলেন রাজধানীর প্রতিটি এলাকাতেই। চাঞ্চল্যকর ছিল নতুন বাজার, বাড্ডা এলাকা। হেলিকপ্টার থেকে শিক্ষার্থীদের লক্ষ্য করে ছোড়া হয় টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড। এরকম ভয়াবহতা ছিল আন্দোলনে অ্যাটাকের। আমাদের ছেলেরা, আমরা যখন যমুনা থেকে বের হব, যখন শুনেছি অ্যাটাক হচ্ছে ওইখানে, আমি চাইছিলাম যে না যাক। সত্যি কথা বলতে যেটা, যে আমাদের ভিতরে কিছু বাচ্চা কাচ্চা ছিল আর কি, VNS থেকে ওরা আসছিল, VNSC থেকে বাচ্চা কাচ্চা। আমি ভাবছিলাম যাও, লাইক ওরা লিটারলি আমাদের কয়েকজনের সাথে ফাইট করছে যে না আপু যেতে হবে, কারণ এখানে মেরে ফেলতেছে সবাইকে। অ্যান্ড আমরা ওইখানে বেরিয়েছি বিভিন্নভাবে, বিভিন্ন সময় আমাদের খালি ভয় হচ্ছিল যে এখনই মনে হয় এখান থেকে অ্যাটাক করবো, এখান থেকে অ্যাটাক করবো, উপর দিয়ে হেলিকপ্টার যাচ্ছে। রাত্রেবেলা 10টা-11টার দিকে আমি একটা কমিউনিটি খুলি। কমিউনিটি খোলার পরে ভাবতেছি যে এখানে মানুষ অ্যাড হবে কিনা, ছাত্রলীগের বিরুদ্ধে এত বড় একটা প্রোটেস্ট হবে। তো আমি কমিউনিটি খুলে গ্রুপে আপলোড দেই, আমাদের IUB গ্রুপেই আপলোড দিই। তো এখান থেকে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে প্রায় 600 থেকে 700 মানুষ এখানে অ্যাড হয়ে যায়। পাবলিক বিশ্ববিদ্যালয়ের হল বন্ধের পর বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই বাঁচিয়ে রাখেন জুলাই আন্দোলন। কোটা সংস্কার বিষয়টা বা কোটা সংস্কার লাগবে, এই ইস্যুটা অত্যন্ত স্থূল ছিল। কারণ আমরা তো অফিসিয়ালি পার্টিসিপেট করেছি 15 জুলাই থেকে। এর পরবর্তীতে 17 জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাটাক করা হয়, ওই দিন কোনো আন্দোলন সে অর্থে ছিল না, আশুরার দিন ছিল সেদিন। তো এরপর অ্যাটাক করে যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে হল থেকে ভ্যাকেন্ট করা হয়, আমরা দেখেছি যে নির্মমভাবে যেভাবে সবাইকে মারধর করা হয় এবং হল ছাড়া করা হয়, তখন আমরা সিদ্ধান্ত নেই যে এই সরকার পতনের আগ পর্যন্ত আমরা আন্দোলন চালাবো। অভ্যুত্থান পরবর্তী সময়ে কোথাও কোনো প্রতিনিধি না থাকায় ক্ষোভ জানান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জুলাই যোদ্ধারা। আমরা দেখেছিলাম 3.5
পার্সেন্ট হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারা গিয়েছে, 3.5% কাছাকাছি। আর প্রাইভেট ইউনিভার্সিটির মারা গিয়েছে 10% স্টুডেন্ট। সময় 17 তারিখের পর থেকে আন্দোলন টোটালি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে লিড হয়েছে। এরপরেও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 3 জন প্রতিনিধি উপদেষ্টাতে গিয়েছে এবং বিভিন্ন সংস্কার কমিশন পিএস থেকে শুরু করে মন্ত্রী মহলে বা আমলাতান্ত্রিক জায়গাতে আমরা দেখেছি তাদের বিভিন্ন জন চাকরি করছে বা বিভিন্ন অবস্থান থেকে তারা সেখানে প্রতিনিধি হিসেবে রয়েছে। তো সেই জায়গা থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় অবস্থান একেবারে শূন্যের কাছাকাছি যেত। জুলাই অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী শহীদ হন। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রামে অনুষ্ঠিত হলো জুলাই শহীদদের স্মরণে ড্রোন ডিসপ্লে ও জুলাইয়ের গান নিয়ে কনসার্ট প্রদর্শন করা হয় ডকুমেন্টারিও। বুধবার রাতে চট্টগ্রামের জেলা স্টেডিয়ামে এ ড্রোন ডিসপ্লে করা হয়। এতে উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী ও মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। ড্রোন ডিসপ্লেতে চট্টগ্রামে জুলাই আন্দোলনের বিভিন্ন ঘটনা প্রবাহ ও শহীদদের অবয়ব দেখানো হয়। গানে ও ডকুমেন্টারিতে তুলে ধরা হয় জুলাই আন্দোলনের স্মৃতি। দেশে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। এই বছরের শুধু জুন মাসেই ডেঙ্গু আক্রান্ত ছাড়িয়েছে 5,500। এদিকে জুন মাসে দেশে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। আগামী 2 মাসে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। তারা বলছেন, শহরের পাশাপাশি গ্রামাঞ্চলে এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে জরুরি ব্যবস্থা না নিলে দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে। মহাখালী ডিএনসিসি কোভিড-19 ডেডিকেটেড হাসপাতালে প্রতিদিনই রোগীদের এমন ভিড়। মশাবাহিত রোগ ডেঙ্গু, চিকুনগুনিয়ায় আক্রান্তদের সংখ্যা এখানে বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, জুলাইয়ের 16 তারিখ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যু পুরো জুন মাসের হিসাবের কাছাকাছি। এদিকে শুধু জুনেই রোগী ও মৃত্যুর সংখ্যা 1 লাফে গেল 5 মাসের মোট সংখ্যাকে ছাড়িয়ে গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণায় দেশের সব জেলায় এডিস মশার লার্ভার ঘনত্বের সূচক ব্রেটো ইন্ডেক্স 20-এর উপরে পাওয়া গেছে। যখন কোনো একটি এলাকায় ব্রেটো ইন্ডেক্স 20-এর উপরে থাকে, তো বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী সেই এলাকাতে এডিস মশাবাহিত রোগ বাড়ার একটি ঝুঁকি তৈরি হয়। এই মুহূর্তে প্রায় প্রতিটি জেলাতেই ব্রেটো ইন্ডেক্স 20-এর উপরে আছে। এই অবস্থা চলতে থাকলে চলতি জুলাই এবং আগামী আগস্ট সেপ্টেম্বর মাসে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে, এমন শঙ্কার কথাই বলছেন বিশেষজ্ঞরা। তবে এখনো সময় আছে, জুলাই মাস চলছে, এখনো যদি আমরা জোরে সোরে এডিস মশা নিয়ন্ত্রণ ব্যবস্থাটা জোরদার করতে পারি তাহলে আমরা হয়তো এটা কাটিয়ে উঠতে পারবো। আমার ধারণা যে এই জুলাইয়ের শেষ দিকে বা আগস্টের প্রথমার্ধে আমরা একটা বড় সংখ্যক রোগী পাওয়ার একটা ঝুঁকি আছে। তো আমাদের সেই জন্য এখন খুব জোর দেওয়া দরকার যে গ্রামে আমরা যেন এডিস মশা নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ করতে শুরু করি। যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে 2023 সালের চেয়ে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে পারে দেশ, এমন সতর্কবার্তাও দিচ্ছেন বিশেষজ্ঞরা। দ্রুত শনাক্ত না হলে এটা জটিল হতে পারে এবং মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।